টানা সপ্তম রাত ইরানের যুক্তরাষ্ট্রে বিমান হামলা, জর্ডান, বাহরাইন, কুয়েতে তেহরানের পাল্টা আঘাত, বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর শঙ্কা। দাবানলের দূষণে কানাডার উপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা সপ্তম রাতে ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাল্টাপাল্টি আঘাতে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরানের দিকে ছুটে আসছে যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্রের ঢেউ। সপ্তম দিনের মতো অব্যাহত আগ্রাসন। তেহরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করায় এসব হামলার লক্ষ্য, বলছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। শনিবার মধ্যরাতে দেশটির দক্ষিণ, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় মার্কিন হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন দাবি হরমোজগান প্রদেশের উপগভর্নরের। দক্ষিণাঞ্চলের জাস্ক শহরের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ২০টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ পড়েছেন বিশুদ্ধ পানির সংকটে। তবে ওয়াশিংটনের টানা হামলায় ভীত নয় তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, এসব হামলার ফলে ইরানের জনগণ আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে মার্কিন হামলা চলাকালেই উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে উপকূল ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। কুয়েতে একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্প আরিফজানে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্র এবং আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার শঙ্কায় সাময়িকভাবে স্থগিত করা হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া বাহরাইনে যুক্তরাষ্ট্রের মানববিহীন নৌযান সংরক্ষণ ঘাঁটি এবং শত্রুর অবস্থান নির্ধারণে ব্যবহৃত একটি এআই কেন্দ্র ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। বুশেহরে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে বেড়েছে সংঘাতের মাত্রা। এতে জোরালো হচ্ছে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর শঙ্কা। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে ইরান সমর্থিত মিত্ররা লোহিত সাগরে জাহাজে হামলা বাড়িয়ে দিতে পারে। এতে ব্যাহত হতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন নতুন মাত্রা পেয়েছে। এবার শুধু সামরিক স্থাপনা নয়, হামলা হচ্ছে সেতু, রেলপথ, বিমানবন্দর, হাসপাতাল ও আবাসিক এলাকাতেও। এতে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের আসল লক্ষ্য কি শুধু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, নাকি যুদ্ধের প্রস্তুতি হিসেবে দক্ষিণ ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা? কয়েকদিন ধরেই দক্ষিণ ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ। লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, গুরুত্বপূর্ণ সেতু, পরিবহন নেটওয়ার্ক, বিমানবন্দর, পানি ও বিদ্যুৎ অবকাঠামো। এবার সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে। গুড়িয়ে দেওয়া হয়েছে কাহুরেস্তান সেতু ও আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্থাপনা ও যোগাযোগ টাওয়ার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা। বন্দর আব্বাসের সঙ্গে আশপাশের শহরগুলোর যোগাযোগের গুরুত্বপূর্ণ 6টি সেতুতে হামলার অভিযোগ করেছে ইরান। আহওয়াজে হামলার পর অচল হয়ে পড়ে বিশেষায়িত হাসপাতাল, সরিয়ে নিতে হয় 2 শতাধিক রোগীকে। ইরান শহরের বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উৎপাদন কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের দাবি, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, সেতু ও পরিবহন নেটওয়ার্ক ধ্বংস করলে ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক সরঞ্জাম ও রসদ পাঠানোর সক্ষমতা কমে যাবে। এছাড়া হরমুজ প্রণালীর প্রবেশপথে অবস্থিত বন্দর আব্বাসে আছে ইরানের নৌবাহিনী ও আইআরজিসির গুরুত্বপূর্ণ ঘাঁটি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ইরানের হুমকি কমাতেই এই অভিযান। এ কারণে লক্ষ্য করা হচ্ছে ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপকূলীয় নজরদারি স্থাপনা।
তবে বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়ায় নতুন প্রশ্ন, ওয়াশিংটন কি শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করছে, নাকি অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন ব্যবস্থার উপরও চাপ তৈরি করছে? কেউ কেউ আশঙ্কা করছেন সেতু, পানি, খাদ্য সংরক্ষণাগার ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। অনেক বিশ্লেষকের মতে এবারের হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে এই কৌশলের ফল উল্টো হতে পারে, কারণ বেসামরিক অবকাঠামো ধ্বংস হলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে যাবে এমন নিশ্চয়তা নেই। বরং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সাধারণ ইরানিদের দুর্ভোগ বাড়াচ্ছে, তেহরানের এমন প্রচারণা আরও শক্তিশালী হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বায়ু দূষণ মারাত্মক রূপ নিয়েছে। তাই কানাডা ও দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান নেতারা। অভিযোগ আনা হচ্ছে দাবানল নিয়ন্ত্রণ, বন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়নি কানাডা। কানাডায় এমন দাবানল চলছে প্রায় ৯০টি জায়গায়, অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে। শুধু অন্টারিওতেই সক্রিয় আছে শতাধিক দাবানল, যার ধোঁয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক, শিকাগো, ডেট্রয়েট, ওয়াশিংটন ডিসি সহ বহু এলাকায় জারি করা হয়েছে বায়ু দূষণের সতর্কতা। কোথাও বাতিল করা হয়েছে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজন, কোথাও কোথাও বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে কানাডার বিরুদ্ধে ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বন ব্যবস্থাপনায় কানাডার ইচ্ছাকৃত অবহেলার কারণেই যুক্তরাষ্ট্র দূষিত ধোঁয়ার শিকার হচ্ছে। এমনকি এর ক্ষতিপূরণ হিসেবে কানাডার উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা দুই দেশেরই দায়িত্ব। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমালোচনার বদলে অগ্নি নির্বাপনে সহায়তা বেশি প্রয়োজন। এদিকে শুধু কানাডাই নয়, ইউরোপও লড়ছে ভয়াবহ দাবানলের সাথে। নরওয়ের ড্রামের শহরের কাছে আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়ি। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় বনাঞ্চলের পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষ। আগুন এখন বনাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। আমরা দক্ষিণ দিক থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কানাডা ও ইউরোপের এসব দাবানলের মূল কারণ হিসেবে তীব্র তাপপ্রবাহ, কম বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার আগুনের সূত্রপাত হয়েছে বজ্রপাত থেকেও। ঋতু সাহা, চ্যানেল 24। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা আমরা সেই খবরটি জানাচ্ছিলাম আপনাদের। বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসা নিয়মে বড় পরিবর্তনের এনেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ফলে ডিউরেশন অব স্টেটাস বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত দেশটিতে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এছাড়া গ্রিন কার্ড নীতিতেও বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলো। শিহাব, ভিসা নীতিতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে? এটি অভিবাসীদের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? যেমনটি জানছেন আপনারা, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বিশেষ করে আপনারা জানেন যে যারা শিক্ষার্থী আছে, প্রায় বাংলাদেশের শিক্ষার্থীর সরকারি হিসাব মতো এ পর্যন্ত যারা F1 স্ট্যাটাসে এসেছেন তাদের সংখ্যা প্রায় 21,000। এছাড়া সবকিছু মিলিয়ে যারা ভোকেশনাল বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন কিংবা এখানে আসার পরে যারা স্ট্যাটাস চেঞ্জ করেছেন, সবকিছু মিলিয়ে ধারণা করা হয় প্রায় 50,000 মতো বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে। তো তাদের ক্ষেত্রে এটা একটি বড় ধরনের আমি বলবো যে মানসিক আঘাত, যে তারা এখন মনস্তাত্ত্বিক একটি প্রেশারের মধ্যে পড়েছেন যে তাদের আসলে ভবিষ্যৎটা কি হবে। তার কারণ আপনারা জানেন যে এটি 4 বছরের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এই মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু আগে যে 60 ডেজ অর্থাৎ 60 দিনের যে 2 মাসের সময় ছিল সেটিকে 30 দিন করা হয়েছে, যে 30 দিনের মধ্যে মেয়াদ শেষের পরে যেতে হবে। অন্যদিকে সাংবাদিকদের যে বিষয়টি আপনারা জানেন যে তারা নিয়মিতই আসতো, তাদের যেই জায়গাটি তাদের 8 মাস করা হয়েছে সর্বোচ্চ 240 দিন, কিন্তু প্রতি এন্ট্রিতে করা হয়েছে 90 দিন। অবশ্য চায়নার নাগরিকদের ক্ষেত্রে এরা একেবারেই নির্দিষ্টভাবে 90 দিন করা হয়েছে। এটি অবশ্যই
আমাদের এই প্রবাসী বাঙালি সমাজে অত্যন্ত মানে নেতিবাচক একটি প্রভাব পড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পরিবর্তনের প্রভাব যেহেতু পড়েছে, এর বাইরে কি সেখানে নতুন করে আবেদন করার কিংবা এটাকে কোনোভাবে মিনিমাইজ করে নেগোসিয়েশন করার কোনো সুযোগ কি থাকছে তাহলে? দেখুন, বিষয়টি হচ্ছে সরকার হাউসে যে বিলটি পাশ করেছে এর বিরুদ্ধে একমাত্র আইনি চ্যালেঞ্জ আদালতে হতে পারে। এছাড়া যখন হাউসে কোনো বিল পাশ হয়ে যায় তখন সেটা আইনে রূপান্তরিত হয়ে যায়। তো সেই দিক থেকে যে বিষয়টি যে একমাত্র এখন দেখা যাক যে এখানকার এই ইয়ের বিরুদ্ধে যে আদালতে কেউ কোনো ধরনের আবেদন করেন কিনা, আপিল করেন কিনা। এখানে বিভিন্ন ধরনের নাগরিক এবং মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আমরা জানি সবসময় তারা অত্যন্ত সক্রিয়। আর এটা অভিবাসীদের রাষ্ট্র, সুতরাং এখানে যদিও তারা চাচ্ছে যে এই ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন লুফুলস গুলো বন্ধ করার জন্য, তারপরেও কিন্তু মৌলিক নাগরিক অধিকারের বিষয়গুলো তারা এখানে বিষয়টি অবশ্যই আমরা একেবারে বলতে পারি না যে স্থায়ীভাবে এটা এখনই আর কোনো সুযোগ নেই। তবে তারপরও যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গ্রিন কার্ডের ক্ষেত্রেও কিন্তু এখন যেটি করা হচ্ছে, তারা চেষ্টা করছে একটা পাইলট প্রজেক্টের মধ্যে দিয়ে যে $1 লক্ষ বন্ডের মধ্য দিয়ে তারা গ্রিন কার্ডের আবেদন করতে হবে। তার কারণ তারা যেন এখানে এসে পাবলিক চার্জ অর্থাৎ সরকারের উপর নির্ভরশীল না হয়ে যায়। তো যে কারণে এই বিষয়টিও কিন্তু এখানে আসছে। তারা যদিও পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করছে এবং স্টেট ডিপার্টমেন্ট এরই মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তো সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে এটির মেয়াদও আসলে 2026-এর এবছরের সেপ্টেম্বরের 18 থেকে শুরু হবে, কার্যকর হবে। আর যেটি আমরা আগে যে আলাপ করছিলাম যে বিষয়টি নিয়ে যে স্টুডেন্টদের ব্যাপারটি, সেটি কিন্তু সেপ্টেম্বর 15 থেকে কার্যকর হবে। তো এই সেপ্টেম্বর 15-এর আগে আমাদেরকে দেখতে হবে যে এই বিষয়ে আইনি কোনো লড়াইয়ের মুখোমুখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন কিনা। তবে সাধারণভাবে যেটি বলা যায় যে আমাদের এই বিশাল একটি আমি বলবো যে বাংলাদেশি, বিশেষ করে যেহেতু আমরা প্রবাসী বাংলাদেশি, তাদের সমাজে আমাদের এই কমিউনিটিতে কিন্তু খুব মারাত্মক প্রভাব পড়েছে, যেটি নিয়ে অনেকেই দুশ্চিন্তা রয়েছে। অনেক ছাত্ররা রয়েছেন, তার কারণ তাদের এক্সটেনশন শেষ হওয়ার পরে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখন কিন্তু ইউনিভার্সিটি ইন্টারনালি কিন্তু আপনার স্ট্যাটাস চেঞ্জ করার ক্ষেত্রে বা এক্সটেনশন করতে পারবে না। অর্থাৎ সরাসরি আমি যদি কোনো সাবজেক্ট চেঞ্জ করি, যে এই সাবজেক্ট থেকে আরেকটি সাবজেক্টে যাব, গিয়ে আমার স্টুডেন্ট স্ট্যাটাসটা বর্ধিত করে রাখবো, সেটি কিন্তু হবে না। এখন সরাসরি আপনাকে হোমল্যান্ড সিকিউরিটিতে ইমিগ্রেশন বিভাগে অ্যাপ্লিকেশন করে তাদের অ্যাপ্রুভাল নিতে হবে। ইউনিভার্সিটি আর এখন ইন্টারনালি কোনো ছাত্রের ছাত্রত্ব সময় বর্ধিত করতে পারবে না, কিংবা তাদের যেই সাবজেক্টে তারা পড়তে আসছে সেই বিষয়টিতে পরিবর্তনের ক্ষেত্রে তারা ইন্টারনালি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তনের বিষয়ে জানাচ্ছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এর মধ্য দিয়ে আগামী সোমবার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। লন্ডনে আয়োজিত বিশেষ সম্মেলনে মেকারফিল্ডের এমপি বার্নহামকে দলের নেতা নির্বাচিত করা হয়। অন্য কোনো যোগ্য প্রার্থী না থাকায় লেবার পার্টির নতুন নেতা হিসেবে বার্নহামের নাম ঘোষণা করেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এর ফলে বর্তমান নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন তিনি। এদিকে নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহাম যুক্তরাজ্যের নতুন ধারার রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই নেতা। একই সাথে দলকে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরেন তিনি। ভারতের শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে অনশনরত অবস্থায় জবরদস্তি তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এদিকে অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি নেতা অভিজিৎ দীপকে। ছাত্র সমাজকে সংসদ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 21তম দিনের মতো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে অনশন করছিলেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। হঠাৎই অনশনস্থলে আসে দিল্লি পুলিশ। হাতে থাকা সাদা চাদরে আড়াল করে ফেলে সোনমকে। বিছানাসহ তাকে বাইরে বের করে আনে পুলিশ। বিক্ষোভকারী ছাত্ররা পুলিশকে বাধা দিলে হয় ধস্তাধস্তি। তবে 10 মিনিটেই গোটা অভিযান শেষ করে দিল্লি পুলিশ। পরে সোনমকে ভর্তি করা হয় হাসপাতালে।
সোমবার সংসদ অভিযানে দেশব্যাপী শিক্ষার্থীদের সাথে সামিল হওয়ার কথা ছিল ম্যাকশাইশাই পুরস্কারপ্রাপ্ত এই লাদাখি শিক্ষাবিদের। জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। যদিও এক্সপোস্টে দিল্লি পুলিশ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই সোনমকে হাসপাতালে নেওয়া হয়েছে। বলা হয়, বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সংযত থেকে কাজ শেষ করেছে। সোনমকে তুলে নেওয়ার পরপরই অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। ভিডিও বার্তায় সোনম ওয়াংচুককে তুলে নেওয়ার প্রতিবাদে দেশের ছাত্র সমাজকে বিক্ষোভে সামিল হতে বলেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসইর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ককরোচ জনতা পার্টির ব্যানারে ছাত্র সমাজ ২৮ দিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করছিল। তাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবিকে সমর্থন জানিয়ে সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, বিনোদন জগতের কৃতীরা ছাত্রদের আন্দোলন ও ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়েছেন। আগামী সোমবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ অভিযানের তোড়জোড় করছিল সিজেপি। গেল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এক মামলায় কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন সোনমের জীবন রক্ষায় যা প্রয়োজন তা করতে। সরকারি চিকিৎসকদের দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশকেই হাতিয়ার করে সংসদ অধিবেশন শুরুর আগে তৎপর হয় দিল্লি পুলিশ। ছাত্র সমাজ প্রায় ১ মাস ধরে বিক্ষোভ প্রদর্শন চালালেও সরকারি কোনো প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি। ২০ দিন ধরে অনশন চালানো সত্ত্বেও সরকার সোনমের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদের সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করেনি। এই অবস্থায় সংসদ অধিবেশনের দিন এগিয়ে আসায় নড়েচড়ে বসেছে মোদী সরকার। এতদিন ধরে সক্রিয় নীরব বিরোধী কংগ্রেস দলও এই হৃদয়হীন সরকারের কাছ থেকে কিছু আশা করা অন্যায় বলে জানান রাজ্যসভা সদস্য ও মুখপাত্র পবন খেরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন, নিখোঁজ আরও ৩৪ জন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। শুক্রবার পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়কে এই ভূমিধস হয়। এতে সড়কের বড় একটি অংশ ঢেকে যায় এবং মাটি ও পাথরের স্তূপে। খাড়া পাহাড়ি ভূখণ্ড হওয়ায় নতুন করে ভূমিধসের শঙ্কা করছে প্রশাসন। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। জীবিতদের উদ্ধারে কাজ করছেন অন্তত ৮০০ উদ্ধারকর্মী। উদ্ধার অভিযান, ত্রাণ ও চিকিৎসা সহায়তার জন্য ৫ কোটি ইউয়ান বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।